আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যখন পরমাণু বোমা আবিষ্কার করে এবং জাপানের ভেতর সফলভাবে তার প্রয়োগ করে, যুক্তরাষ্ট্র ধরেই নিয়েছিল যে আগামী অন্তত 30 থেকে 40 বছর শুধুমাত্র এই পরমাণু বোমার উপর নির্ভর করে পৃথিবীকে তারা শাসন করতে পারবে। এই পরমাণু টেকনোলজি অন্তত 20 থেকে 30 বছরের মধ্যে অন্য কোনো দেশ আয়ত্ত করতে পারবে না। যুক্তরাষ্ট্র এমনটাই কিন্তু নিশ্চিত ছিল। তবে সোভিয়েত ইউনিয়ন এই ধারণা যুক্তরাষ্ট্রের ভেঙে দেয় এবং মাত্র কয়েক বছরের মধ্যেই তারা শুধু পরমাণু বোমাই আবিষ্কার করে না, এর সাথে সাথে হাইড্রোজেন বোমাও আবিষ্কার করে। যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে তার অন্য কিছু করতে হবে, যার জন্য তারা তৈরি করে ন্যাটো এবং এই ন্যাটোর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নকে কোণঠাসা নয় বরঞ্চ নিজের পেশি শক্তি বৃদ্ধি করে যুক্তরাষ্ট্র, যেটাও কিন্তু শেষমেশ কাজে দেয়নি। কারণ সোভিয়েত ইউনিয়নের যে পরমাণু আর্সেনাল রয়েছে সেটার শক্তিশালী বৃদ্ধি সম্পর্কে পরিষ্কারভাবেই কিন্তু সচেতন ছিল যুক্তরাষ্ট্র। সুতরাং যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছিল যে সামরিক পদক্ষেপের মাধ্যমে বিশ্বব্যাপী তার প্রভাব বৃদ্ধি করা যাবে না। আর এই ক্ষেত্র থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র উদ্ভাবন করে বিশ্ব ব্যাংকের। যেমন কাগজে কলমে বিশ্ব ব্যাংক একটি উন্নয়ন সংস্থা, যেখানে জাপান, জার্মানি, রাশিয়া এমনকি চীনের মতো দেশের অংশগ্রহণ রয়েছে। তবে বাস্তবতা হলো এই বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক সরাসরি যুক্তরাষ্ট্রের একটা রাজনৈতিক হাতিয়ার। বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান কে হবে তার সিদ্ধান্ত ওয়ার্ল্ড ব্যাংকের কোনো গভর্নর কমিটি নেয় না, সরাসরি এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবং এই জায়গায় ওয়ার্ল্ড ব্যাংকের কি নীতি হবে এবং বড় কোন দেশকে ঋণের ছাড় দেবে সরাসরি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। এখন দেখুন, এতদিন এই বিশ্ব ব্যাংক উন্নয়ন সংস্থা রাজনৈতিক হাতিয়ার হিসাবে গোপনে কাজ করত, কখনোই কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি। তবে নজিরবিহীনভাবে এইবার যুক্তরাষ্ট্রের হয়ে এই বিশ্ব ব্যাংক সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, 1, 2 বা 4-5 বিলিয়ন ডলার নয়, ইউক্রেনকে প্রায় $20 বিলিয়ন অর্থ সহায়তা দিচ্ছে এই বিশ্ব ব্যাংক শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং এই অর্থটা বিশ্ব ব্যাংকের কিংবা যুক্তরাষ্ট্রের নয়, এই অর্থটা সম্পূর্ণভাবে রাশিয়ার। 2022 সালে যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয়, তখন রাশিয়ার প্রায় $325 বিলিয়ন সম্পত্তি যুক্তরাষ্ট্র জব্দ করে। আজকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের গ্রান্টার ঠিক যেইভাবে যুক্তরাষ্ট্র আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটা উল্লেখযোগ্য অংশ আমরা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে রেখেছি, রাশিয়াও রেখেছিল। আর এটা রাখতে হয় বৈশ্বিকভাবে বিভিন্ন ধরনের বাণিজ্যিক লেনদেন করার জন্য। আর এইভাবেই কিন্তু $325 বিলিয়ন একটি বিশাল ফান্ড এই জায়গায় যুক্তরাষ্ট্রে রেখেছিল রাশিয়া, সম্পূর্ণভাবে সেটা ফ্রিজ করে এই প্রায় 3 বছর বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র এটাকে বিনিয়োগ করেছে। সেখান থেকে তারা লাভ পেয়েছে অন্তত পক্ষে $35 বিলিয়ন। আর সেখান থেকে কিন্তু $20 বিলিয়ন বিশ্ব ব্যাংকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সেই $325 বিলিয়ন $20 বিলিয়ন এখন বিশ্ব ব্যাংক তৃতীয় হাতের মাধ্যমে ইউক্রেনকে দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য। যদিও এই জায়গায় শর্ত দেওয়া হয়েছে যে এই অর্থ সামরিক কাজে ব্যয় করা যাবে না, এমনটাই বলছে বিশ্ব ব্যাংক। তবে বাস্তবতা হলো এই অর্থ ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের সামরিক অবকাঠামো উন্নয়নের জন্য এবং বিভিন্ন ধরনের শিল্প কারখানা যেগুলো সামরিক অস্ত্র উৎপাদনের কাজে লাগে সেগুলো ব্যবহারের জন্য এখানে এই $20 বিলিয়ন খরচ করা হবে। আগামী 30 বছরে বিশ্ব ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছে যে অন্তত $50 বিলিয়ন তারা ইউক্রেনকে দেবে এই অবকাঠামো খাত উন্নয়নের জন্য। যে অর্থটা আবার বিশ্ব ব্যাংকের নয়, যুক্তরাষ্ট্র এই রাশিয়ার যে অর্থটা ফ্রিজ করেছে সেই অর্থ থেকে দেবে। দেখুন, পরিষ্কারভাবেই কিন্তু এই জায়গায় বিশ্ব ব্যাংক যুক্তরাষ্ট্রের একটি হাতিয়ার হিসাবে এখন যুদ্ধের ময়দানে নেমেছে। পৃথিবীর যেই দেশ যেই পক্ষই বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবে, এটা সম্পূর্ণভাবে এখন থেকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্ট্র্যাটেজির সরাসরি অংশ হবে। চীনের বিরুদ্ধে বড় কোনো স্টেপ নেওয়া ছাড়া বিশ্ব ব্যাংক বাংলাদেশকে আর ঋণ দেবে না, এই জিনিসটাও পরিষ্কার। সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিল না করলে বিশ্ব ব্যাংক আর নতুন করে কোনো ঋণ দেবে না, এই জিনিসটাও পরিষ্কার। কারণ বিশ্ব ব্যাংক বাংলাদেশকে যে ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল এবং কিছু কিছু প্রকল্প চলমানও ছিল, সেখান থেকে প্রায় $700 মিলিয়ন বেশি ঋণের যে প্রতিশ্রুতি নিয়েছে সেটা প্রত্যাহার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের খবর যে বাংলাদেশের চলমান প্রকল্প থেকে $723 মিলিয়ন প্রত্যাহার করেছে বিশ্ব ব্যাংক। যদিও বিশ্ব ব্যাংক বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে আরো $3 বিলিয়ন তারা সহায়তা দেবে,
তবে বাস্তবে তার জন্য তারা যে শর্ত দিয়েছে সেটা বাংলাদেশের মানা সম্ভব নয়। দেখুন, রোহিঙ্গাদের শরণার্থী হিসাবে স্বীকৃতি দিয়ে পাসপোর্ট এবং বাংলাদেশের অভ্যন্তরে চলাফেরার একটা নির্বিঘ্ন অনুমতি দেওয়ার সাপেক্ষে $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ বাংলাদেশকে দেবে বিশ্বব্যাংক এমনটা বলেছে, যেটার পেশার হিসাবেই কিন্তু $723 মিলিয়ন এই চলমান প্রকল্প থেকে তারা অর্থায়ন সরিয়ে নিয়েছে। 2011 সালে পদ্মা সেতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে বিশ্বব্যাংক যা করেছিল, আবারও কিন্তু তারা একই ধরনের কর্মকাণ্ড করলো। এই বিশ্ব ব্যাংক জনবান্ধব প্রকল্পে তারা কিন্তু দুর্নীতির অভিযোগ দিয়ে নানান ধরনের কর্মকাণ্ড করে। এইবারও তার ব্যতিক্রম নয়, যদিও এখন কিন্তু কোনো রাজনৈতিক সরকার নেই। বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিবিদরাও কিন্তু সমালোচনা করছেন যে এইভাবে আপনি প্রকল্পের কাজ করার জন্য অনুমতি দিলেন, টেন্ডার হলো এবং কাজও শুরু হয়ে গেছে কিছু কিছু, হঠাৎ করে প্রকল্প থেকে আপনি অর্থায়ন সরিয়ে নিলেন। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় ধরনের ক্ষতি, কারণ এর প্রভাব বাংলাদেশের ভবিষ্যতের যে বিনিয়োগ এবং চলমান বড় বড় প্রকল্পের যে স্থিরতা তার উপর সরাসরি প্রভাব ফেলবে এবং এটা বাংলাদেশের অর্থনীতিতে যে জিডিপি প্রবৃদ্ধি রয়েছে সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশ্ব ব্যাংক পরিকল্পিতভাবে অন্যান্য যে দাতা সংস্থা রয়েছে, যেমন চীন থেকে আমরা সরে এসেছি, চীন অর্থায়ন করছে না এবং চীন থেকে আমরা ঋণও নেব না, এই বিশ্ব ব্যাংকের সঙ্গে কিন্তু আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি এবং তারা আমাদের আশ্বাস প্রশ্বাস দীর্ঘশ্বাসও দিয়েছে যে প্রায় $4 থেকে $5 বিলিয়ন তারা দেবে তো দূরের কথা, উল্টো যেই প্রকল্পে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং চুক্তিবদ্ধ ছিল অর্থায়ন করবে, সেখান থেকে এই $723 মিলিয়ন সরিয়ে নিল সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক আগ্রাসনের কারণে। এক বাক্যে বাংলাদেশের অর্থনীতিবিদরা এটা স্বীকার করছে যে বিশ্ব ব্যাংক শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্যই এমনটা করেছে। দেখুন, একক ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং তার পেশি শক্তির উপর নির্ভর করা বাংলাদেশের যে কত বড় ভুল হচ্ছে সেটা আবারও প্রমাণিত। চীনের সঙ্গে আমরা আমাদের যে দ্বিপাক্ষিক যে সংযোগ রয়েছে সেটা অনেকটা দুর্বল করে ফেলেছি। চীন আমাদের এখন নতুন করে অর্থ ছাড় দিচ্ছে না, $5 বিলিয়ন ঋণের যে প্রকল্প ছিল সেটাও আমরা নিচ্ছি না এবং পাইপলাইনে আরও প্রায় $12 থেকে $13 বিলিয়ন প্রতিশ্রুতি থাকলেও চীনের সঙ্গে এই ইস্যুটিকে কেন্দ্র করে আমরা কাজ করছি না। আমরা বিশ্ব ব্যাংক এবং IMF এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, অপরদিকে বিশ্ব ব্যাংক আমাদের কিন্তু কাজকলা ধরিয়ে দিয়ে চলে গেছে। বিশ্বব্যাংক বলছে যে আমাদের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করতে হলে আমাদের শর্ত মানতে হবে এবং আমাদের যে প্রভু রয়েছে যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা ঋণ পাবা। অথচ আমরা যদি এই জায়গায় একটা কম্পিটিশন তৈরি করতে পারতাম, চীনকে ডেকে আনতে পারতাম, রাশিয়াকে ডেকে আনতে পারতাম বিনিয়োগের ক্ষেত্রে, বা অন্যান্য দেশকে এই জায়গায় আনতে পারতাম, তাহলে বিশ্ব ব্যাংক এই সুযোগটা কিন্তু নিতে পারতো না। বিশ্ব ব্যাংক এখন শুধু রাজনৈতিক হাতিয়ার নয়, সরাসরি যুদ্ধের ময়দানে নেমে গেছে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য। যেমনটা রাশিয়ার অর্থ ফ্রিজ করে তারা দিয়েছে ইউক্রেনকে, ভবিষ্যতে এমন দিনও আমাদের দেখতে হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফ্রিজ করে আমাদের শত্রুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে কোনো দেশকে সে ছাড় দেয় না নিজের স্বার্থ ব্যতীত। যুক্তরাষ্ট্রের স্বার্থই হলো সব থেকে আগে। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন